জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্র কায়েমের সব মানুষের অর্জন। শহীদদের স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিচারের নামে কারোর প্রতি যেন অবিচার না হয় সতর্ক থাকার আহ্বান। এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে দ্রুত বিচার হবে আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে তিস্তা মহাপরিকল্পনা। লালমনিরহাটে এলজিআরডি মন্ত্রী। ভারতের দাদাগিরিতে ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ, বললেন ত্রাণমন্ত্রী। লাইনে কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনার লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। পানি সংকটকে পুঁজি করে রাজধানীতে অবৈধ সংযোগের সিন্ডিকেট। রাতের আধারে চলছে চোরাই লাইনের কারবার, লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। ব্যবস্থার আশ্বাস ওয়াসার। রাতের আধারে সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর পশ্চিম চেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে টর্চ লাইট জ্বালিয়ে পাহারা দিয়ে রুখে দিল বিজিবি, সতর্ক গ্রামবাসীও। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। এবং আবারও শীর্ষ গোলদাতার আসনে মেসি। সতীর্থদের ভুল শুধরে নেওয়ার পরামর্শ। রাতে শুরু হচ্ছে শেষ 16 লড়াই। আলাদা ম্যাচে নামছে ফ্রান্স ও মরক্কো। জুলাই অভ্যুত্থান কোনো একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব মানুষের অর্জন। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে জানিয়ে সরকার প্রধান বলেন, বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 24-এর রক্তাক্ত জুলাই স্মরণে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অভ্যুত্থানে আত্মদানকারী শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সম্মেলন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সম্মেলনের যৌথ আয়োজক জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধা সংগঠন। জীবন দিয়েছে আপনজন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে কাজ করছে তার সরকার। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জুলাইকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জুলাই কারো একক বা দলীয় অর্জন নয়, গণতন্ত্র প্রিয় সকল মানুষের। যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল
মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র, দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে। কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয় মূল্যায়নের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিচারের নামে স্বৈরাচার সরকারের মতো অবিচার করতে চায় না তার সরকার। প্রয়োজনে সময় নিয়ে প্রকৃত দায়ীদের সঠিক বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। জুলাই শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়ে সবাইকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশকে জুলাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুতই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের মাটিতে দলটি আর রাজনীতি করতে পারবে না বলেও হুঁশিয়ারি তার। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সম্মেলনস্থল। ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনের মাথায় আমার হাজবেন্ড ব্রেন স্ট্রোক করে মারা যায়। জুলাই শহীদ আব্দুল্লাহ জাবিরের মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র। সন্তান হারানোর বেদনা আর পরবর্তী সময়ের অপমান বিড়ম্বনার কথা উঠে আসে ছেলেহারা বাবাদের কণ্ঠেও। ভিডিও করতে যে তার অপরাধ ছিল, আমার বাবার বিরাজের বুকটা ঝাড়ঝাড় করে দিয়েছে সেই মাফিয়া হাসিনার পুলিশ বাহিনীরা। আদৌ আমাদের ছেলে মেয়েদের বিচার পাবো কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই জাতীয় সম্মেলনে খুনিদের বিচারের দাবি এবং শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানান জুলাই শহীদ পরিবার এবং আহতরা। যারা এখনো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এখনো ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, যাতে আমার সন্তানেরা, আমার মায়েরা, বোনেরা যাতে তার সন্তানের নামটা ফলক করে দেখতে পারে। তাই আমি স্যারের কাছে বিনীত নিবেদন করব শহীদ পরিবার বাবা হিসাবে। এই দেশকে জনাব তারেক রহমানের কাছে নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিরাপদ, জিয়া পরিবারের কাছে নিরাপদ। এই দেশ যদি ভালো রাখতে চান, জনাব তারেক রহমানকে ফলো করতে হবে। শহীদ ও আহতদের পরিবারের স্থায়ী আবাস নিশ্চিতে মিরপুরে ১৫০০ ফ্ল্যাট নির্মাণের কথা জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। প্রকৃত জুলাই যোদ্ধাদের গেজেটভুক্ত করার প্রতিশ্রুতি দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদ পরিবারদের স্থায়ী বাসস্থানের জন্য মিরপুরে ৮০৪টি ফ্ল্যাট এবং আহত যোদ্ধাদের জন্য আরও ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের কাছে তথ্য প্রমাণাদি আছে, আপনারা এই অধিদপ্তরে আবেদন করুন। যারা সত্যিকারের জুলাই যোদ্ধা তাদেরকে আমরা সেখানে গেজেটভুক্ত করব। বিরোধীরা জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে অভিযোগ করে আইনমন্ত্রী বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ। দ্রুত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান মন্ত্রী। আমরা জুলাই সনদের প্রতিটা অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর। আর এক শ্রেণীর জুলাই সনদকে বিভ্রান্ত করার জন্য তথাকথিত গণভোটের মাধ্যমে এক ধরনের দাবি তুলেছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে
সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। অনুষ্ঠানে জুলাই চেতনা বিক্রির পরিবর্তে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। যেখানে মানুষের অধিকার হরণ হবে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকবো না। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে বর্তমান সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট নামের সামাজিক আন্দোলনের উদ্বোধন করে একথা বলেন তিনি। অনুষ্ঠানে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক সমাজ থেকে নির্মূল করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক লালমনিরহাটের ঘরে ঘরে আতঙ্কের নাম। প্রতিনিয়ত ভাঙছে পরিবার, থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ, হারিয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন। এই বাস্তবতা বদলাতে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের সূচনা হলো এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর তত্ত্বাবধানে আন্দোলনের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে যোগ দেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেটেম জাহিদ হোসেন সহ স্থানীয় সংসদ সদস্যরা। দ্রুতই লালমনিরহাটে মহল্লা ভিত্তিক ইউনিট গঠন করে সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আর এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। আশেপাশে যেহেতু লম্বা সীমান্ত আছে, কাজে মাদককে কিভাবে দূরে ঠেলে দিয়ে আগামী প্রজন্মকে কিভাবে ভালো রাখা যাবে সেটার আলোকিত দেখা। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লালমনিরহাটের মানুষ প্রতিনিয়ত সংগ্রাম করছে। সরকার তাদের দুর্দশা ঘোচাতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। জাগোবাহে তিস্তা বাঁচাও সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, সেই লড়াই আপনাদের কাছে সাফল্য এসেছে। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। মাদকসহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী। পরে আলোকিত লালমনিরহাট এর উদ্যোগে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, লালমনিরহাট। এর আগে তিস্তা নদী পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আন্তর্জাতিক নদীর পানি বন্টনের নীতিমালা থাকলেও ভারতের দাদাগিরির কারণে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত বাংলাদেশ। তিনি আশা প্রকাশ করেন দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। তিস্তা পাড়ের মানুষ দুঃখী, বেকারত্বে ধুকে ধুকে মারা যাচ্ছে। এ কারণে এই আন্দোলন করা হয়েছে। আশা করি শীঘ্রই সরকার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এই মানুষগুলোকে একটা সঠিক জায়গায় নিয়ে আসার যা যা পদক্ষেপ তারা গ্রহণ করবে। 6 ও 7 তারিখ থেকে দেশের 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা এবারের কর্মসূচির মূল লক্ষ্য। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আমরা চাই জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই। 64 জেলার 100টি উপজেলা ও পৌরসভায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা 2026 আয়োজন করতে যাচ্ছে, যা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। ফিফা বিশ্বকাপের খবর। অতিরিক্ত সময়ের গোলের শেষ 16তে আর্জেন্টিনা জয়ের আনন্দে ফেটে পড়ে মায়ামির দর্শকরা। স্টেডিয়ামে বসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন তারা। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাই ধারণা করেছিল একটা অসম লড়াই হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই ম্যাচটা, যেখানে সহজেই জয় তুলে নিবে আর্জেন্টিনা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করেছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই তারা একের পর এক চমক দিয়ে গেছে এবং সেই চমকের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা দল এবং বিশ্বের কোটি সমর্থক। শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ। এই জয়ে তারা পা রেখেছে রাউন্ড অফ 16-এ।
আজকে মেসির পারফরমেন্স, তারপর কেপ ভার্দের পারফরমেন্স অসাধারণ। We were scared. I was crying. I was happy. Cabo Verde was perfect. It was perfect. Yes, it was crazy. I was crying. The underdog, but they outperformed so well. প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। তাদের দল নিয়ে সমর্থকদের খুব একটা উচ্চাসা ছিল না। ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল, তারা চেয়েছিলেন একটা ভালো ম্যাচ দেখতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন দলের জন্য, গলা ফাটিয়েছেন ম্যাচ শেষে। তাই নিজ দল নিয়ে সবাই গর্বিত। তারা প্রত্যাশা করছেন সামনে আরো অনেক দূর যাবে কেপ ভার্দে ফুটবল দল। Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. It was love, it was passion, it was everything else. So Cape Verde wanted, they deserve more. But next time, they're a good team. I'm super proud of what our team did, and we made it really far. And we had a 1% chance, and we just did everything we wanted to. We are so proud of our players. We continue to be proud. Win, lose, tie. রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, আরও একটা আফ্রিকান প্রতিপক্ষ। কেপ ভার্দের বিপক্ষে যে ভুলগুলো করেছে আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই মোহাম্মদ সালাহ দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না লিওনেল মেসির দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ। 2 সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি, গ্রেফতার 2। 37 বছরের নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনও অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রয়াতনে সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্রে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ বলছে, খামেনির জানাজায় আগামী 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এছাড়া তেহরানে অবস্থান করছেন 1/2 দেশের প্রতিনিধি। শনিবার ভোর থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানে সাধারণ মানুষের জন্য 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে, 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সোমবার খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। কর্তৃপক্ষ বলছে, 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটি সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোটি কোটি মানুষ অংশ নিলেও নিরাপত্তার কারণে বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। এর আগে শুক্রবার তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল ও পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশের উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছিল বলে খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। রাইসা জান্নাত, সময় সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় পানি সংকটকে পুঁজি করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অবৈধ সংযোগের শক্তিশালী সিন্ডিকেট। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে, রাতের আধারে রাস্তা খুঁড়ে ওয়াসার লাইন থেকে সংযোগ চলে যাচ্ছে বাসাবাড়িতে। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পাম্প অপারেটর, ঠিকাদার সহ চক্রের অন্য সদস্যরা। আব্দুল লতিফের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ নিশান। লাইন দিতেছে, আবার কাটতেছে।
রাজধানীর পূর্ব কাফরুল গভীর রাতে রাস্তা খুঁড়ে ওয়াসার মূল কোবরা লাইন থেকে পাইপ বের করছেন কয়েকজন। এরপর সেই পাইপ সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের বাসায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির নিচ দিয়ে এই পাইপগুলো নিয়ে এবং এই যে এবার সোজা গিয়ে এই যে বাসা বাড়িগুলো আছে এইখানটায় দেখা যাচ্ছে যে এই অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগ খুঁজতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় সময় সংবাদ। ক্যামেরায় ধরা পড়ে এমন অসংখ্য অবৈধ পাইপলাইন। স্থানীয়দের দাবি লাখ লাখ টাকা হাতিয়ে প্রায় 2000-এরও বেশি অবৈধ সংযোগ দেয়া হয়েছে এসব এলাকায়। আর এসব সংযোগের কারণে বৈধ গ্রাহকদের বাসায় দিনের পর দিন মিলছে না পর্যাপ্ত পানি। অবৈধ লাইন দিতে এসব লাইনে পানি আছে, আমাদের সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনার লাইন আছে, ওয়াটার লাইন। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে যোগাযোগ করা হয় ওয়াসার শেওড়াপাড়া 4 পাম্পের অপারেটর শাওনের সঙ্গে। গোপন কথোপকথনে তিনি সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। লাইনের ব্যাপারে তাহলে একটু হেল্প করেন আপনি। কিন্তু ক্যামেরা নিয়ে তার কর্মস্থলে গেলে পাল্টে যায় দৃশ্য। সব অভিযোগ অস্বীকার করেন শাওন। আমার ফাঁসানোর জন্য আর কি করছে, আমি যে মানে ওদের সামনে যে রিপোর্টটা দিচ্ছি, আমি এই জায়গায় 2 জন লোককে চিনি, সেটা হলো লেখক আর শান্ত। তবে সময় সংবাদের হাতে এসেছে শাওনের সম্পৃক্ততার একাধিক অডিও, ভিডিও ও অন্যান্য দালিলিক তথ্য, যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই। সেই সূত্র ধরে এগোতেই পরিচয় হয় চক্রের আরেক সদস্য ঠিকাদার শান্তর সঙ্গে। টাকা নিয়ে তারপর ওইখান থেকে কানেকশনগুলো করে দেয়। এটা ওয়াসার সাথে এই ওয়াসার শাওন, তারপর ওদের সাথে আরও জড়িত আছে স্বপন, হাবিব, ঠিক আছে, ওরা সম্মিলিতভাবে এই কাজগুলো আমাদেরকে করে দেয়। অনুসন্ধানে উঠে আসে আরও একটি নাম, লিয়াকত। স্থানীয়দের ভাষ্য, অবৈধ পানির সংযোগের অভিযোগে একসময় কারাভোগও করেছেন তিনি। তবে এবার তার খোঁজে এলাকায় গেলেও কেউ মুখ খুলতে রাজি হননি। এসব অভিযোগ নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয় সময় সংবাদ। তাদের চিহ্নিত করতে সমর্থ হব। সে যদি ওয়াসার কর্মকর্তা বা কর্মচারী হয়, উনি কিছুক্ষণ পরে আর চাকরিতে থাকতে পারবেন না, এই ক্ষেত্রে কোনো আপোষ নাই। তবে এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে যদি প্রকাশ্যেই চলে এই অবৈধ বাণিজ্য, তাহলে সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সংকটের গল্প পরিণত হলো অপরাধের গল্পে, যেখানে জড়িত ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বয়ং ওয়াসার কর্মীরাও। বহু বছর ধরে চলছে এই পানি বাণিজ্য, ভোগান্তিতে হাজার হাজার পরিবার, কিন্তু এখনো হয়নি স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় এই সংকট নিরসনে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সম্পর্ক এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র, বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানালেন রাষ্ট্রদূত। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের যাত্রায় সহযোগিতা চায় বাংলাদেশ। পঞ্চমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুরসিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। মধ্যরাতে ফ্লাড লাইট বন্ধ করে কয়েক দফা চেষ্টা চালানো হয়, তবে টর্চ লাইট চালিয়ে পাহারা দিয়ে রুখে দেয় বিজিবি ও স্থানীয়রা। পুরসিনে ব্যর্থ হয়ে 12 জনকে ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে গ্রামবাসী, তাদের সাথে সতর্ক অবস্থানে বিজিবির সদস্যরা। শুক্রবার মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে হঠাৎ ফ্লাড লাইট বন্ধ করে দেয় বিএসএফ। এই সময় বেশ কয়েকজন নারী পুরুষকে শূন্য রেখায় নিয়ে আসে তারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে লাঠিসোঁটা ও টর্চ লাইট নিয়ে সীমান্তে জড়ো হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তে। বারবার লাইট নেওয়া ছিল, ওরা লোকজন লেছে, গাড়িতে লোক এসেছে, আর গাড়ি লোক এসেছে, ওরা আবার লাইট নেমেছে, আবার বন্ধ করছে। মানে বাংলাদেশ লোক পাঠাবে, আমরা বিজিবি ভাইকে সব আমরা গ্রামবাসীদের সব পাহারা দিয়েছি। আমরা যেন বুঝতে না পারি, ওই জন্য ওরা লাইট অফ অন করছিল, যেন আমরা ধরতে না পারি কি যে হ্যাঁ ওরা আছিল। কিন্তু আমরা দেখেছি ব্রিজের ওপর থেকে ওরা 10-12 জনকে দেখেছিলাম। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কয়েক দফা পুশিনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ এর সদস্যরা। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। রাত 3-4 ভোর ম্যাঘ হয়েছে, তারপর ম্যাঘে ভিজে আমরা পুলিশের সাথে ওখানে ছিলাম। ফজরের সময় কিন্তু 2-3টা গাড়ি নিয়ে আসে, ওই 2-3টা গাড়িতে মনে হয় আবার তারা ব্যাক করে চলে গেছে। আমরা দেশের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, আমরা দেশকে রক্ষা করতে রাজি আছি। গত মাসে চাঁপাইনবাবগঞ্জের 4টি সীমান্ত দিয়ে 64 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। যদিও স্থানীয়দের দেওয়া তথ্য ও সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ করে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ।
নারায়ণগঞ্জে ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে দুই পুলিশ সদস্য সহ 3 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। দুপুরে সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়নের 7 ভাইয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের মামলার আসামি সাগর সহ অন্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় আসামি সাগর ও তার ভাই সজল পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। ধারালো দা দিয়ে এলোপাতারি কুপিয়ে আহত করে উপপরিদর্শক সরুজ্জামান, কনস্টেবল শাহিন ও পুলিশের সোর্স মাসুমকে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। প্রযুক্তি, ফার্মাসিউটিক্যাল, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্স সহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমেরিকা ফার্স্ট মানে যুক্তরাষ্ট্র একা নয়, বরং সব দেশকে নিয়ে এগিয়ে যাওয়া। বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণে আমচামের ভূমিকার কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে ব্যবসাবান্ধব নীতি কৌশল প্রণয়ন করছে সরকার। Business executives, members of the Ambassador of United States. America first does not mean America alone. During our own revolution, Americans received critical support from friends abroad. We understood then, as we understand now, that strong nations can work together when their interests align, when both sides benefit. That's the basis of our economic relationship with Bangladesh. We want a genuine partnership, one that creates opportunities for Americans and Bangladeshis alike. Technology, digital economy, healthcare, defense and security, and investment are all areas where our two countries can do more together. আবারও ফিফা বিশ্বকাপের খবর। 48 দলের বিশ্বকাপ এখন 16 দলের লড়াই। রাউন্ড অফ 16-এ ফুটবল বিশ্ব দেখবে এক ঝাঁক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মিশর। শেষ হলো ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন কমে দাঁড়িয়েছে 16 দলের লড়াইয়ে। শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ শেষে বিশ্বকাপ পেয়েছে তার শীর্ষ 16, যেখানে যেমন আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তেমনি রয়েছে আলবেসিলেস্তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, আছে উঠতে থাকা ফ্রান্স এবং স্পেন, অনেকটা ধুঁকতে ধুঁকতে সেরা 16তে জায়গা করে নেয়া পর্তুগাল, কলম্বিয়াও। সমর্থকদের জন্য সুখবর, রাউন্ড অফ 32-র পর তাদের অপেক্ষা করতে হচ্ছে না একেবারেই। আজ রাত থেকেই শুরু রাউন্ড অফ 16-এর লড়াই। শীর্ষ 16-র প্রথম ম্যাচ সহ আয়োজক কানাডার সামনে বিশ্বকাপের চমক মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 11টায়। এরপর একই দিন রাত 3টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ে। দ্বিতীয় দিনের উন্মাদনা জুড়ে থাকবে সেলেসাওরা। রাত 2টায় আর্লিং হ্যালান্ডের নরওয়ের মুখোমুখি হবে কার্লো অ্যাঞ্চেলোত্তির ব্রাজিল। আর সকাল 6টায় আরেক সহ আয়োজক মেক্সিকোর সামনে 66-র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ডালাসে পর্তুগাল স্পেন হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে তৃতীয় দিনের লড়াই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর ভোর 6টায় বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রেড ডেভিল খ্যাত বেলজিয়াম। রাউন্ড অফ 16-এর শেষ দিনে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার ইজিপ্ট। ম্যাচ শুরু রাত 10টায়। আর কোয়ার্টার ফাইনালের আগে শেষ ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ম্যাচ রাত 2টায়। রাউন্ড অফ 32 লড়াই শেষে ব্যক্তিগত অর্জনে গিয়ে লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুঘর, তার গোল সংখ্যা 7। 6 গোল নিয়ে তারপরে আছেন কিলিয়ান এমবাপে, 5টি করে গোল আছে হ্যালান্ড এবং হ্যারি কেইনের। তবে গোল এবং অ্যাসিস্টে মিলিয়ে আবার সবার উপরে এমবাপে, তারপরেই আছেন মেসি, আর শুধু অ্যাসিস্ট হিসেবে নিলে এখন পর্যন্ত শীর্ষে মাইকেল অলিসে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়, গণতন্ত্র কায়েমের সব মানুষের অর্জন। শহীদ স্মরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বিচারের নামে যেন অবিচার না হয়, সতর্ক থাকার আহ্বান। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র। তেহরানে অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। বুধবার কফিন নেওয়া হবে কারবালায়, বৃহস্পতিবার মাশহাদে দাফন। এবং আবারও শীর্ষ গোলদাতার আসনে মেসি। সতীর্থদের ভুল শুধরে নেওয়ার পরামর্শ। রাতে শুরু হচ্ছে শেষ 16 লড়াই। আলাদা ম্যাচে নামছে ফ্রান্স ও মরক্কো।
এই ছিল সন্ধ্যার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপরে জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা যশোয়া। রুদ্র, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।